গল্পটি শুরু হয় পৃথিবীর পৃষ্ঠ থেকে হাজার হাজার কিলোমিটার নিচে এক রহস্যময় জগতে, যেখানে আকাশ থেকে জলের গভীর পর্যন্ত বিপজ্জনক প্রাণীরা উৎপেতে থাকত। এই জগতের রক্ষাকর্তা রাজা কুং একটি ছোট বানরকে নিয়ে হ্রদের তীরে এসে পৌঁছলেন, কিন্তু তিনি টেরও পাননি যে তিনি একটি পূর্ব পাতা ফাঁদে ধরা পড়তে চলেছেন। ছোট বানরটি হঠাৎ বুঝতে পারল যে হ্রদের মধ্যে এক মারাত্মক বিপদ লুকিয়ে আছে। তবুও সে ইচ্ছে করে কুংকে জলে নামতে উস্কানি দিল, কিন্তু তার ধূর্ততা কুংয়ের চোখ এড়াল না। সে কেবল চারপাশের বাতাসে গন্ধ শুকে সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে সে একটি ভালো শিকার পেতে চলেছে। একটিও কথা না বলে কুং সোজা হ্রদে ঝাঁপিয়ে পড়ল এবং আরামে স্নান করতে শুরু করল। এদিকে ছোট বানরটি ধরা পড়ার ভয়ে জল খাওয়ার ভান করতে লাগল। হঠাৎ একটি অদ্ভুত প্রাণী দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে শুরু করল। স্নান করার সময়ই রাজা কুং বিপদ আজ করতে পারলেন। তিনি পিছনে তাকাতেই একটি বিশাল ড্রাগন তার চওড়া মুখ খুলে তার উপর ঝাঁপিয়ে পড়ল। এই দৃশ্য দেখে ছোট বানরটি বুঝতে পারল যে তার পরিকল্পনা সফল হয়েছে এবং নিজেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে তীরের দিকে দৌড়ে গেল। এদিকে কুং ডাঙার প্রতিটি যুদ্ধে জিতেছিল, কিন্তু জলে এমন শত্রুর মুখোমুখি হওয়া তার জন্য প্রথমবার ছিল। কুং যখন তার পরিকল্পনা আঁটছিল, ঠিক তখনই ড্র্যাগনটি হঠাৎ তাকে সোজা হ্রদের মধ্যে টেনে নিয়ে গেল। কিন্তু সে বুঝতে পারেনি যে কুং রেগে গেলে কতটা বিপজ্জনক হতে পারে। ছোট্ট বানরটি ভেবেছিল সে কুংয়ের হাত থেকে চিরতরে পালিয়ে গেছে, কিন্তু পর মুহূর্তেই রাজা কুংয়ের বিশাল অস্ত্রটি ঠিক তার সামনে এসে পড়ল। ছোট্ট বানরটি কিছু বুঝে ওঠার আগেই কুং ড্র্যাগনের কাটা মাথাটা তার সামনে ছুঁড়ে মারল। এটা দেখে ছোট্ট বানরটি ভাবল রাজা কুং তাকে প্রচণ্ড মারবে, কিন্তু কুং কিছুই করল না, বরং সে তার কুঠার তুলে তাকে এগিয়ে যাওয়ার ইশারা করল। বানরটি জানত না যে রাজা কুং হাজার হাজার বছর ধরে একা একা ঘুরে বেড়াচ্ছিল তার মতো কাউকে খুঁজে। সে প্রতিদিন ক্ষুধার্ত থাকত এবং প্রায়শই ভয়ঙ্কর নেকড়েদের দ্বারা উৎপীড়িত হতো। যখন শত শত নেকড়ে তাকে তাড়া করত, সে কোনো মতে লাফিয়ে পালিয়ে যেত। কিন্তু এবার নেকড়েদের দল তার পিছু ছাড়তে রাজি ছিল না। তারা তাকে ঘিরে ধরল। অবশেষে যখন সে একটি গভীর গিরিখাতের মুখোমুখি হল এবং পালানোর কোনো উপায় ছিল না, তখন সে ঘুরে দাঁড়াতে এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বাধ্য হল। নেকড়েরা ভেবেছিল এবার শিকার সহজ হবে, কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে কিং কং কে, যে ইতিমধ্যেই ফাঁদ পেতে বসেছিল। একটি নেকড়ে লাফ দেওয়ার সাথে সাথেই কিংকংয়ের ফাঁদ হঠাৎ সক্রিয় হয়ে উঠল এবং নেকড়েটির সঙ্গে সঙ্গে ফাঁদে ধরা পড়ল। গর্তে পড়ার সাথে সাথেই ধারালো কাঠের বর্ষাগুলো নেকড়েটির শরীর ভেদ করে গেল। সঠিক মুহূর্ত দেখে কিংকং দ্রুত একটি ভারী গাছের গুঁড়ি তুলে গর্তে ছুঁড়ে মারল। একের পর এক ফাঁদ সক্রিয় হতে থাকলে পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়তে লাগল এবং পালানোর চেষ্টাকারী নেকড়েদের আটকে ফেলল। কিন্তু ধোঁয়া সরে যাওয়ার পর দেখা গেল বেঁচে থাকা অল্প কয়েকটি নেকড়ে তখনও তাদের শিকার ছাড়তে রাজি ছিল না। ক্রুদ্ধ হয়ে কিংকং একটি নেকড়ের মৃতদেহ ধরে নিজের শক্তি প্রদর্শন করে সেটিকে দুই টুকরো করে ছিঁড়ে ফেলল। এই দৃশ্য দেখে বাকি নেকড়েরা ল্যাজ গুটিয়ে ভয়ে পালিয়ে গেল। তবে শিকার পেয়ে যাওয়ার পরও কিংকংয়ের মুখে কোনো আনন্দের চিহ্ন ছিল না, কারণ তার মুখের পচা দাঁতগুলো তাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছিল। এদিকে সেখানে লুকিয়ে থাকা একটি টিকটিকি সুযোগ বুঝে এক টুকরো মাংস তুলে নিয়ে দৌড়ে পালাতে শুরু করল। কিংকং সঙ্গে সঙ্গে সেটিকে থামাতে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তখনই দূর থেকে আসা একটি কণ্ঠস্বরে তার মনোযোগ অন্যদিকে চলে গেল। উপত্যকা থেকে ভেসে আসা গর্জন শুনে সে ভাবল হয়তো তার কাছের কেউ তাকে ডাকছে, তাই সে সঙ্গে সঙ্গে সেদিকে দৌড় দিল। কিন্তু সেখানে পৌঁছে সে কেবল একটি অদ্ভুত ব্যাঙকে দেখতে পেল, যেটি তার নিজের মতোই আওয়াজ করছিল। বছরের পর বছর ঘুরে বেড়ানোর পরেও সে একা ছিল, আর এই শূন্যতা তাকে ভেতর থেকে ছিঁড়ে খাচ্ছিল। অবশেষে দাঁতের ব্যথা তাকে মানুষের সাহায্য চাইতে বাধ্য করল। সে অনিচ্ছা সত্ত্বেও মানব জগতে প্রবেশ করল। সেখানে পৌঁছে কিংকং পাহাড়ের ওপর লুটিয়ে পড়ল এবং সাহায্যের জন্য অপেক্ষা করতে লাগল। ভাগ্যক্রমে বিজ্ঞানীরা তাকে দেখতে পেল, কিন্তু আতঙ্কে মানুষরা নিরাপত্তার জন্য তাকে তীব্র মাত্রার চেতনানাশক প্রয়োগ করলেন, যার ফলে সে ঘটনাস্থলেই জ্ঞান হারাল। এরপর তারা শহরের সবচেয়ে বিখ্যাত দন্তচিকিৎসককে ডাকলেন। এক মুহূর্ত দেরি না করে দন্তচিকিৎসক পচা দাঁতটা টেনে বের করার জন্য একটি শক্ত ইস্পাতের তার শক্ত করে বাঁধলেন। এদিকে কিংকংয়ের মুখ ফুলতে শুরু করল এবং তা থেকে পচা দুর্গন্ধ বের হতে লাগল। সমস্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর মহাকাশযানটি হঠাৎ উড্ডয়ন করতে কিংকংয়ের বিশাল দাঁতটি হঠাৎ বেরিয়ে এলো। জ্ঞান ফিরে পেয়ে কিংকং দেখলেন যে তার পুরনো দাঁতের জায়গায় একটি শক্তিশালী টাইটেনিয়ামের দাঁত বসে গেছে। এই নতুন দাঁত পেয়ে তিনি প্রচণ্ড শক্তি অর্জন করেন, যা তাকে যে কাউকে পরাজিত করতে সক্ষম করে তোলে।
কিন্তু তারপর হঠাৎ কিংকংয়ের জগৎ থেকে গবেষণাগারে একটি জরুরি সংকেত এলো, যা সবাইকে হতবাক করে দিল। এই সংকেতের পেছনের সত্য উদ্ঘাটন করতে বিজ্ঞানীরা অবিলম্বে একটি রেস্কিউ দল গঠন করে একটি অভিযান শুরু করেন। তারা কিংকংকে সাথে নিয়ে সেই পোর্টালে ঝাঁপিয়ে দেন, যা সরাসরি কিংকংয়ের জগতে নিয়ে যায়। তারা যতই এগোতে লাগলেন, তাদের মহাকাশযানটি দ্রুত গতিতে নিচের দিকে নামতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই তারা মাটিতে এসে পৌঁছল। এক রহস্যময় জগতে প্রবেশ করল। বাড়িতে পৌঁছানো মাত্রই কাং বুঝতে পারল যে তার খাবার চুরি হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে তার কুঠারটা তুলে নিয়ে সোজা পাহাড়ের চূড়ায় চলে গেল। সেখানে সে একটি গভীর ফাটলের ভেতর থেকে একটি ক্ষীণ নীল আলো বের হতে দেখল, যা তার দৃষ্টি আকর্ষণ করল। দমে না গিয়ে সে সত্য উদ্ঘাটনের জন্য গভীরে ঝাঁপিয়ে পড়ল। ঘনিষ্ঠ অন্ধকারে পৌঁছানো মাত্রই তার কুঠারটা নিজে থেকেই জ্বলতে শুরু করল। আলোটা জ্বলে উঠতেই সে দেখল চারপাশে অদ্ভুত জলজলে পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো আলোর প্রতিক্রিয়ায় সাড়া দিচ্ছে। তারপর হঠাৎ দূর থেকে একটি ভয়ঙ্কর গর্জন ভেসে আসলো। সে শব্দ অনুসরণ করে জলপ্রপাতের ওপারে পৌঁছল, যেখানে সে একটি নতুন লুকানো জগতের সন্ধান পেল। ধীরে ধীরে এগোতে এগোতে সে একটি অদ্ভুত দুর্গন্ধ অনুভব করল, যা তাকে নিজের দিকে টেনে নিচ্ছিল। হঠাৎ তার সামনে একটি অত্যন্ত বিপজ্জনক এবং বিশাল ছায়া আবির্ভূত হল। সেটি দেখা মাত্রই রাজা কুং সঙ্গে সঙ্গে তার কুঠার তুলে যুদ্ধের জন্য প্রস্তুত হল। তাদের মধ্যে দূরত্ব কমতে থাকায় বিশাল ছায়াটি ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছিল, এবং যখন সেটি আবির্ভূত হল, তখন আসল তথ্যটা ছিল সম্পূর্ণ ভিন্ন। আসলে ওটা দানব ছিল না, বরং ছিল একটি ছোট নিরীহ সোনালী চুলের বানর, যা দেখে সেও অবাক হয়ে গিয়েছিল। হাজার হাজার বছরের প্রথমবারের মতো নিজের মতো কাউকে দেখে রাজা কুং তৎক্ষণাৎ মাথা নত করে তার অস্ত্র নামিয়ে দিলেন। তারপর তিনি বানরটির সাথে বন্ধুত্ব করার জন্য তার দিকে হাত বাড়িয়ে দিলেন। তিনি ভেবেছিলেন যে ছোট বানরটি তার মতো কাউকে দেখে খুশি হবে, কিন্তু হঠাৎই সেটি রাজা কুংকে জোরে কামড়ে দিল। এত কষ্টে তার মতো কাউকে খুঁজে পাওয়ার পরও রাজা কুং তাকে এত সহজে যেতে দেওয়ার পাত্র ছিলেন না। তাই সে বানরটির পিছনে দৌড়ালেন, কিন্তু হঠাৎ তার পিছনে একটি ভয়ঙ্কর ছায়া দেখা গেল, যা তাকে চমকে দিল, কারণ সে তার আকারের টাকমাথা গরিলা আগে কখনো দেখেননি। কং যেই তার দিকে এগোতে শুরু করল, তখনই লম্বা হাতওয়ালা দুটি গরিলা হঠাৎ পেছন থেকে এসে তাকে মাটিতে আছড়ে ফেলল। টাকমাথা লোকটির মুখের হাসি দেখে এটা স্পষ্ট ছিল যে তারা লড়াই করার উদ্দেশ্যেই এসেছিল। তাই রাজা কং তাদের হত্যা করতে চাইলেন। তিনি সঙ্গে সঙ্গে একটি পাথর তুলে রাগে গরিলাটির দিকে সরাসরি ছুঁড়ে মারলেন। যাও তাকে আক্রমণ করতে ছুটে এলো, কিন্তু কিং চতুরতার সাথে তাকে পরাস্ত করল। কিছুক্ষণের মধ্যেই সে সবাইকে মাটিতে চেপে ধরল, এমনকি বল্ড কিংও তার কুড়াল দিয়ে কিছুই করতে পারল না এবং মুখ থুবড়ে পড়ে রইল। কিং যখন তার অস্ত্র তুলতে যাচ্ছিল, তখন হঠাৎ একটি ছোট হলুদ বানর ছুটে এসে তাকে আক্রমণ করার চেষ্টা করল। এটা দেখে কিং সেটিকেও ধরে ফেলল এবং অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্য গরিলাদের পেটাতে লাগল। যদিও তারা জানত যে তারা কিংক্যাংয়ের মোকাবেলা করতে পারবে না, তবুও তারা একে একে তাকে আক্রমণ করতে থাকল। ইতিমধ্যে একটি বানর দুর্ঘটনাক্রমে খাদে পড়ে গেল, কিন্তু কিংক্যাং তার ক্ষিপ্রতা দেখিয়ে দ্রুত সেটিকে ধরে উপরে টেনে তুলল। কিন্তু উপকারের প্রতিদান দেওয়ার পরিবর্তে বানরটি মাটি থেকে একটি ছুরি তুলে কিংক্যাংকে আঘাত করল। এটা দেখে কিংক্যাং প্রচণ্ড রেগে গেল এবং তাকে সজোরে লাথি মেরে গভীর খাদে ফেলে দিল। এটা দেখে বল্ড ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ঘুরে দৌড়াতে শুরু করল। রাজা কুং কাছে থাকা একটা পাথর তুলে তার দিকে ছুঁড়ে মারলেন, যা সজোরে তার মাথায় গিয়ে লাগল। আঘাত পাওয়ার পরেও বানরটা কিছু একটা বিড়বিড় করতে করতে পালিয়ে গেল। তারপর রাজা কুং গাছের আড়ালে লুকিয়ে থাকা বানরটাকে ধরে টেনে বের করে আনলেন এবং সজোরে মাটিতে আছড়ে ফেললেন। এরপর তিনি মাটি থেকে বল্ডের পড়ে থাকা ছুরিটা তুলে নিলেন এবং ছোট্ট বানরটাকে গরিলাদের আস্তানায় নিয়ে যাওয়ার জন্য ইশারা করলেন। বেচারা ছোট্ট বানরটা অসহায়ভাবে সামনে হাঁটতে শুরু করল এবং রাজা কুং তাকে অনুসরণ করলেন। তারা যত গভীরে যেতে লাগল, তত অনেক ভয়ঙ্কর প্রাণী দেখতে পেল, কিন্তু এই আপাত শান্ত জায়গার ভেতরেও পদে পদে বিপদ ওত পেতেছিল। পালানোর জন্য ছোট্ট বানরটা চালাকি করে তাকে সেই জায়গায় নিয়ে গেল যেখানে বিশাল ড্রাগনটা থাকত, কিন্তু সে ঘুণাক্ষরেও টের পায়নি যে রাজা কুংয়ের বিরুদ্ধে তার এই চালাকি বেশি দিন টিকবে না। হঠাৎ তার সামনে একটা বিশাল ড্রাগন হাজির হলো।
কিন্তু ভয় পাওয়ার বদলে কুং কয়েক মিনিটের মধ্যেই তাকে শেষ করে দিলেন এবং তারপর আরামে বসে তাকে খেতে শুরু করলেন। এই দৃশ্য দেখে ছোট্ট বানরটাও তার কাছে যেতে চাইল, কিন্তু ভয় সে সাহস করতে পারল না। কিংকংয়ের অবস্থা দেখে সে নিজেই এক টুকরো মাংস ছিঁড়ে তাকে খেতে দিল। তবুও ছোট্ট বানরটা তাকে বিশ্বাস করতে পারল না। এটা দেখে কিংকং রেগে গেল এবং মাংসটা মাটিতে ছুঁড়ে ফেলল, যেন বলতে চাইছে, যদি খেতে চাও খাও, নইলে জাহান্নামে যাও। ক্ষুধার্ত বানরটা সঙ্গে সঙ্গে মাংসটা খেতে শুরু করল এবং প্রতিটা কামড়ে তার দৃষ্টিভঙ্গি বদলাতে লাগল। সে বুঝতে পারল যে কিংকং ততটা খারাপ নয় যতটা সে ভেবেছিল। ধীরে ধীরে সে সাহস সঞ্চয় করে কিংকংয়ের পাশে বসে পড়ল এবং দুজনে শান্তিতে সময় কাটাতে লাগল। সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন একজন বাবা তার সন্তানের সাথে একটি শান্তিপূর্ণ মুহূর্ত উপভোগ করছে, কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে তারা যত এগিয়ে যাবে বিপদ ততই দ্রুত তাদের দিকে ধেয়ে আসবে। তারা যত গভীরে গেল, কিংকং অবশেষে তার নিজের মতো প্রাণীদের দেখতে পেল, কিন্তু এটা দেখে তার হৃদয় ভেঙে গেল যে তারা সবাই শোচনীয় অবস্থায় বাস করছে। তাদের সবাইকে সারা দিন কাজ করতে বাধ্য করা হতো এবং তাদের জীবন নরক ছাড়া আর কিছুই ছিল না। ইতিমধ্যে একটি বুড়ো বানর ভুলবশত একটি পাথর ফেলে দিল, যা দেখে গরিলাটি রেগে গিয়ে তাকে প্রচণ্ড মারধর করল। এই দৃশ্য দেখে কিংকং নিজেকে সামলাতে না পেরে তার কুড়ালটি মাটিতে সজোরে পুঁতে বুড়ো বানরটিকে তুলে নিল। ঠিক তখনই সেখানে উপস্থিত প্রহরীটি রাগে কিংকংয়ের দিকে ছুটে গিয়ে তাকে হস্তক্ষেপ না করার সতর্ক করল, কিন্তু পরমুহূর্তেই কিংকংয়ের সাহস অন্য বানরদের মনে আশার সঞ্চার করল। বল্ট কিং, যে ঠিক সেই সময়টাই পালিয়ে গিয়েছিল, এই দৃশ্য দেখছিল। সে সঙ্গে সঙ্গে গিয়ে রাজা স্কার কিংকে সবকিছু বলে দিল। গরিলাটির কথা শুনে স্কার কিংয়ের ক্রোধ ফেটে পড়ল। সিংহাসন থেকে উঠতেই তার পথের সমস্ত বানর তার মাথা নত করল, কিন্তু কিংকং সেখানে অবিচলভাবে দাঁড়িয়ে রইল। স্কার কিং তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল এবং কিংকংয়ের মুখের ইস্পাতের দাঁত দেখে হেসে উঠল, কিন্তু পরমুহূর্তেই নিজের রাগ মেটাতে সে একটি বানরকে লাথি মেরে উপচে পড়া লাভার মধ্যে ফেলে দিল। এই দৃশ্য দেখে কিংকংয়ের ক্রোধ চরমে পৌঁছালো। নিজের শক্তি প্রদর্শন করতে স্কার কিং তার কাঁধ থেকে একটি অস্ত্র বের করে কিংকংকে একটি শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হল। কিংকংও সঙ্গে সঙ্গে তার কুড়াল তুলে নিল এবং দুজনের মধ্যে একটি তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। তার লম্বা অস্ত্রের সুবিধা নিয়ে সে হঠাৎ আক্রমণ করল, যা দেখে কিংকং বাকরুদ্ধ হয়ে গেল। তার অস্ত্রে বসানো স্ফটিক ব্যবহার করে স্কার কিং একের পর এক আক্রমণ চালাতে লাগল। ক্ষিপ্ত হয়ে কিংকং তাকে আক্রমণ করল। শক্তির দিক থেকে সে কিংকংয়ের সমকক্ষ ছিল না, তাই সে দূরত্ব বজায় রেখে আক্রমণ চালিয়ে গেল, যা কিংকংকে পিছু হটতে বাধ্য করল। ইতিমধ্যে কিংকংয়ের কুড়াল তার হাত থেকে পড়ে মাটিতে পড়ে গেল। এই সুযোগে সে তার অস্ত্র দিয়ে কিংকংয়ের গলা চেপে ধরে তাকে পরাস্ত করার চেষ্টা করল। স্কার কিং ভেবেছিল সে যুদ্ধে জিতে গেছে, কিন্তু কিংকং তার সমস্ত শক্তি দিয়ে তাকে তুলে ধরে সজোরে মাটিতে আছড়ে ফেলল। কিংকং দ্রুত তাকে পরাজিত করল। এরপর স্কার কিং সিদ্ধান্ত নিল যে সে তার আসল শক্তি দেখিয়েই তাকে বশ্যতা স্বীকার করাবে। তার অস্ত্রের পাথরটি জ্বলতে শুরু করার সাথে সাথে গরিলাগুলো হঠাৎ পাথর ফেলে লাভার প্রবাহ আটকে দিল। ঠিক সেই মুহূর্তে গুহায় লুকিয়ে থাকা ভয়ঙ্কর দৈত্যটির চোখ দেখা গেল। উত্তপ্ত মাটি হঠাৎ বরফে পরিণত হলো এবং সেখান থেকে বেরিয়ে এলো বিশাল টাইটান শিমো, যে একসময় পুরো বিশ্বকে বরফে ঢেকে দিয়েছিল। স্কার কিং সাথে সাথে তাকে কুংকে আক্রমণ করার আদেশ দিল, কিন্তু শিমো এই আদেশে অসন্তুষ্ট বলে মনে হলো। চাপ বাড়ার সাথে সাথে সে যন্ত্রণায় ছটফট করতে লাগলো এবং আক্রমণ করতে বাধ্য হয়ে ঝাঁপিয়ে পড়ল। কিংকং ক্ষিপ্রতা দেখিয়ে সাথে সাথে লাফিয়ে উঠে প্রথম আঘাতটি এড়িয়ে গেল। এরপর সে তার কুড়ালটি সামনে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু শিমুর শক্তির কাছে তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হল। এক মুহূর্তে তার হাত জমে বরফ হতে শুরু করল। এই আকস্মিক আক্রমণে তার ডান হাত গুরুতরভাবে আহত হল এবং সে দুর্বল হতে লাগল। এই সুযোগ কাজে লাগিয়ে স্কার কিং সাথে সাথে তাকে হত্যা করার আদেশ দিল। ঠিক যখন পরবর্তী আক্রমণটি শুরু হতে যাচ্ছিল, পেছন থেকে একটি ছোট বানর সুড়ঙ্গটির দিকে ইশারা করে তাকে অবিলম্বে পালিয়ে যেতে বলল। ঠিক সেই মুহূর্তে শিমো আবার আক্রমণ করতে বাধ্য হল। এটা দেখে কিংকং সঙ্গে সঙ্গে ঘুরে দ্রুত সুড়ঙ্গে প্রবেশ করল, কিন্তু শত শত ভয়ঙ্কর বানর তখনও তার পিছু ধাওয়া করছিল। ভালো ব্যাপার হলো, এখানে বছরের পর বছর ধরে বাস করার কারণে কং জঙ্গলে অনেক ফাঁদ পেতে রেখেছিল, কিন্তু এই বানরগুলোর সংখ্যা এত বেশি ছিল যে তারা দ্রুত আহত কংকে একটি বন্ধ পথে কোণঠাসা করে ফেলল। এখন তার ভরসা করার মতো কেবল এই শেষ ফাঁদটিই বাকি ছিল। কিন্তু পথে ফাঁদে ধরা পড়া বানরগুলো এবার হঠাৎ সতর্ক হয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে থাকা সেই লতাটি দেখতে পেল, যেটা
যেটা ফাঁদটি সক্রিয় করার কথা ছিল। যখন কং বুঝতে পারল যে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, সে উপলব্ধি করল যে তার শেষ সময় ঘনিয়ে এসেছে। ঠিক সেই মুহূর্তে পাহাড়ের চূড়ার ফাঁদটি হঠাৎ সক্রিয় হয়ে উঠল এবং শত শত টন ভারী পাথর সরাসরি তাদের উপর এসে পড়ল, যা উপস্থিত সমস্ত বানরকে পিষে ফেলল। কেবল তখনই কং বুঝতে পারল যে ফাঁদটি সক্রিয় করেছিল সে আর কেউ নয়, তার নিজেরই বানর। তখন কাং মারাত্মকভাবে আহত ছিল এবং লড়াই করার মতো অবস্থায় ছিল না। তাই একটি ছোট বানরের সাহায্যে সে মানুষের কাছে ফিরতে শুরু করল, কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে একটি বানর তখনও বেঁচে আছে। এদিকে কাংয়ের সাথে থাকা বিজ্ঞানীরা দেখল যে তাদের ঘাঁটিটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তারপর তারা একটি পাথরের ওপর একটি বিশাল হাতের ছাপ দেখতে পেল, যা তাদের এই বিশ্বাস করতে বাধ্য করল যে এই পৃথিবীতে কংয়ের মতো আরও বিশাল প্রাণী রয়েছে। শীঘ্রই তারা জঙ্গলের গভীরে পৌঁছালো, যেখানে তারা একটি লুকোনো যন্ত্র আবিষ্কার করল। মেয়েটি যন্ত্রকেতে চাপ দেওয়ার সাথে সাথেই বিভিন্ন জায়গা থেকে জলধারা প্রবল বেগে নামতে শুরু করল। জল একটি শক্তিশালী স্রোতে মিশে গেল এবং বনের গভীরে প্রবাহিত হতে লাগল। বিজ্ঞানীরা সেই স্রোতকে অনুসরণ করতে করতে একটি রহস্যময় জাদুকরী দেওয়ালের সামনে এসে পড়ল, যা বনের মধ্যে একটি অদৃশ্য স্থানকে আড়াল করে রেখেছিল। দেওয়ালটি স্পর্শ করার সাথে সাথেই তা থেকে একটি নীল আভা বিচ্ছুরিত হলো। এটি দেখে তারা সঙ্গে সঙ্গে দেওয়ালটিতে একটি গর্ত করল এবং তারপর তাদের সামনে এমন একটি দৃশ্য ভেসে উঠল যা তাদের চোখ ছানাবড়া করে দিল। দেওয়ালটির পিছনে ছিল এক সুন্দর ও রহস্যময় জগৎ, যা কেউ কখনো দেখেনি বা যার কথা শোনেনি। বিজ্ঞানীরা এই জগতে পা রাখার সাথে সাথেই তারা হঠাৎ করে সেই জগতের উপজাতিদের দ্বারা পরিবেষ্টিত হলেন। এই লোকেরা দেখতে মানুষেরই মতোই, কিন্তু তাদের পোশাক সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। তারা বিজ্ঞানীদের কোনো ক্ষতি না করেই সরাসরি তাদের উপজাতিতে নিয়ে গেল। সেখানে পৌঁছে তারা জানতে পারল যে এই লোকেরা হাজার হাজার বছর ধরে মাটির নিচে বাস করে আসছে এবং উপরের জগতের সাথে সরাসরি সংযুক্ত একটি প্রবেশপথ পাহারা দিচ্ছে। স্কার কিং বহু বছর ধরে এই জায়গাটিই খুঁজছিল, এটি ব্যবহার করে মানব জগৎ দখল করার আশায়। ঠিক সেই মুহূর্তে কিংকং মানুষের গন্ধ পেয়ে বিজ্ঞানীদের কাছে পৌঁছালো, কিন্তু অদৃশ্য দেওয়ালের কারণে সে ভেতরের জগৎ দেখতে পাচ্ছিল না। তাই উপজাতিটি জাদুকরী দেওয়ালে একটি ফাটল তৈরি করল, যার ফলে কং সহজেই প্রবেশ করে মানুষের কাছে পৌঁছতে পারল। তাদের অজান্তেই যে বানরটি তাকে তাড়া করছিল সে এটি দেখে ফেলেছিল। কিংকং মানুষের কাছে পৌঁছানোর সাথে সাথেই দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল। বিজ্ঞানীরা দেখলেন যে কংয়ের বাহু মারাত্মকভাবে আহত এবং সে আর কিছুই করতে পারছে না। এটা দেখে ডাক্তার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন যে কংয়ের বাহুটি সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করতে হবে। তার মাথায় সাথে সাথে একটি যান্ত্রিক হাতের ধারণা এলো। এটা ছিল সেই একই অতিযান্ত্রিক হাত যা মানুষ নিজেদের আরও শক্তিশালী করার জন্য তৈরি করেছিল। সৌভাগ্যবশত এই যন্ত্রটি ধ্বংসপ্রাপ্ত ঘাঁটির নিচের ভূগর্ভস্থ যান্ত্রিক গুদামে তখনও নিরাপদে রাখা ছিল। শীঘ্রই ডাক্তার সেটি উদ্ধার করে সরাসরি কংয়ের শরীরে স্থাপন করল, যেখানে যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে কংয়ের আহত শরীরকে রিস্থাপন করে দিল। হাতের বিশেষ ওষুধটি কংয়ের শরীরে পৌঁছানোর সাথে সাথে অচেতন কং যেন নতুন করে শক্তি ফিরে পেল। তার মুখের আনন্দ এই নতুন অস্ত্রটি পেয়ে তার উচ্ছ্বাস স্পষ্টভাবে প্রকাশ করছিল। কিন্তু হঠাৎ জঙ্গল থেকে একটি ছোট বানর দৌড়ে এলো। সে কংকে বলল যে স্কার কিং পোর্টালটির অবস্থান জেনে গেছে এবং শিমোকে সাথে নিয়ে উপজাতিটিকে আক্রমণ করতে চলেছে। কং একা স্কার কিং এবং শিমোর মোকাবেলা করতে পারবে না, তাই তার কাছে কেবল একটিই উপায় ছিল,